কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন। সিভিক রয়্যাল রিসোর্ট প্রেজেন্টস এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলসের পর্দায় আমার এই অনুষ্ঠানটি আপনারা দেখে থাকেন। এই অনুষ্ঠানের মধ্যে আমি আসলে বিভিন্ন ধরনের মানুষকে হাজির করি। তারা অবশ্যই তার নিজের জায়গায় অনেক বেশি প্রতিষ্ঠিত। আজকে এমন একটা মানুষের সাথে আমরা কথা বলছি, আমার খুব প্রিয় মানুষ আহসান কবির। কবির ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। উল্টো দিক থেকে বলি, খারাপ থাকার উপর নিষেধাজ্ঞা আছে। কেন বলেন তো এটা? নিষেধাজ্ঞাটা আমি নিজেই দিয়েছি। যে খারাপ থাকা যাবে না? না, আমি কখনো। আপনাকে কখনো খারাপ থাকতে দেখিনি। আপনি খুব মানে জাইগেন্টিকভাবে আপনি ভালো থাকেন। এই ভালো থাকার কৌশল কি? সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। থাকতেই হবে। মানে কেন এটা, মানে কৌশলটা কি, উপায়টা কি? উপায়টা হচ্ছে কোনো নেগেটিভ ভাবনা ভাবা যাবেই না। এর কারণ কি একটা, যে আপনি বিয়ে করেন নাই, এই জন্য আপনি মানে খুব নির্ভর থাকেন? মানে মূল 10টা কারণের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় এটা হবেই। কারণ নো ডিস্টার্বিং এলিমেন্ট। আপনি বিয়েকে বলছেন নো ডিস্টার্বিং এলিমেন্ট, তার মানে নারীদেরকে আপনি ডিস্টার্বিং এলিমেন্ট ভাবেন? আমি কখনোই ভাবি না, নারী না হলে কবিতা লেখা হয় না, গান হয় না। কিন্তু আমার একটা লেখা গান আছে, এটা ইউসুফ আহমেদ খান উনি গেয়েছিলেন। নারীর থেকে এখন আমি যোজন যোজন দূরের, এখন আমি একলা নদী একলা সমুদ্রের। তো এটা কি আপনি সবসময় মানেন, নাকি এটা শুধু বলার জন্য বলেন? মানেন মনে হয়, কারণ এই যে বিয়েই করেন নাই, তার মানে তো নিশ্চয়ই আমি কিছুটা তো। বিয়ে না করে এতদিন টিকে আছি, এইটা আমার একটা ছোটোখাটো গর্বের মধ্যে একটা আর কি। বিয়ে না করে টিকে আছে, এটা ছোটখাটো একটা গর্বের ব্যাপার একটা। আচ্ছা, এই কারণে কি আপনি বিয়ে করেননি? না, সেটা আসলে নির্দিষ্ট কোনো কারণ নেই। এটি অনেকবার বলেছি, নির্দিষ্ট কোনো কারণ নেই। কিন্তু একা থাকতে থাকতে আমার ভালো লাগা জন্মেছে এবং আমি আসলে এভাবেই থাকতে চাই। আরও একটা বড় কারণ হচ্ছে ওই যে চিন্তাভাবনা বা টেনশন করতে হয় না। আর ফানি অনেক জিনিস আছে যে একা যেমন থাকার মানুষদের সুবিধা হচ্ছে বিছনার 2 দিক থেকে উঠেই তারা ঘুমোতে পারে। এটা একটা পয়েন্ট বলছেন, কিন্তু আপনার ফেসবুকে আমি দেখলাম যে একটা ছবি খুবই আপনি তুলেছেন, ছবিটা আপনার ঘরের ছবি, কয়েকটা পেন্টিংস, একটা সোফার মতো একটা ব্যাপার আছে, ক্যাপশন হচ্ছে নিঃসঙ্গ। হ্যাঁ। তাহলে কি আপনি মানে বিবাহ করেন নাই বলেই কি আপনি নিঃসঙ্গতা মাঝে মাঝে মনে হয়, রাতের বেলা মনে হয় যে আমি নিঃসঙ্গ? নিঃসঙ্গতা নিয়ে অনেক ডায়লগ আছে, অনেক ছবি আছে, অনেক গান আছে। হুমায়ুন আহমেদের একটা কথা আপনার রেফারেন্স হিসেবে উত্তরটা দেয়া যায়। দিয়ে দিন প্লিজ। মানুষ যখন অনেক মানুষের মধ্যে থাকে তখন সে আসলে সবাইকে নিয়ে থাকে না, তখন সে নিঃসঙ্গ থাকে। আর যখন একা থাকে তখন অনেকের কথা ভাবে, তখন সে আসলে নিঃসঙ্গ থাকে না। এটা সুন্দরই বলছেন, এটা খুবই সুন্দর বলছেন, কিন্তু আমরা কি বলতে পারি যে আপনি এই যে বিয়ের প্রসঙ্গ বারবার নাই বলি, কিন্তু তবুও আমি বলি যে আপনার কি নারীদের প্রতি কোনো বিতৃষ্ণা আছে? যে না, আমি আসলে মানে বিয়ে করিনি, তার কারণ হচ্ছে যে আমি আই হেট ওমেন, এরকম কোনো ব্যাপার কি আছে? কখনো ছিল না। বরং আমি জানি যে আপনার নারীদের প্রতি আসক্তিই বেশি। অনেক ভালোবাসা আছে এবং আমি অনেক ছোটোকাল থেকেই যখন ভাবলাম যে আমি লেখালেখি করব, তো তখন আমার মাথায় 2-3টা জিনিস এসেছিল। যেমন রবীন্দ্রনাথের একটা লাবণ্য আছে, তারপরে সুরঞ্জনা কিংবা বনলতা সেন, এটা জীবনানন্দের আছে, নজরুলের অনামিকা আছে, ওয়ার্ডসওয়ার্থের লুসি আছে। তাহলে আমি মনে করি আমার একজন থাকতে হবে, তার নাম তুনাবি। এটা শুধু তুনাবিকে নিয়ে আমি অনেক কবিতা লিখেছি, অনেক মানে বছর শেষের লেখা তুনবীর কাছে আমার চিঠি, তো সেটা হয়ে আসছে। তো সেখানেও তো একটা নারীর উপস্থিতি আছে, হোক সে কাল্পনিক। এই যে আবার মাঝখানে বলে ফেলেন হোক সে কাল্পনিক, আমার তো মনে হয় কাল্পনিক না, এটা তো অবশ্যই কেউ না কেউ আছে। মানে রক্ত মাংসের কেউ নেই। সত্যি বলছেন এটা? একদম রক্ত একদম, মাংসের কেউ নেই। মানে একদম পাক্কা সত্যি? পাক্কা সত্যি। তিন তিন সত্যি। সত্যি? না তো, এই আমরা এটা মজার কথার মধ্যে যাচ্ছিলাম। তো আপনার একটু রিক্যাপ করব, আমরা ছোটোবেলার একটু রিক্যাপে আসবো, আপনার ব্যাপারটা একটু জানবো, যে আপনার জন্ম হয়েছিল কোথায়? এটা খুলনা ক্রিসেন্ট জুট মিলের ভেতর, এটা খালিশপুরে, সেখানকার মাতৃসদনে। আমার বাবা ক্রিসেন্ট জুট মিলে চাকরি করতেন। 73 সালের দিকে উনি বিজেএমসিতে ট্রান্সফার হয়েছিলেন, সেটাও খুলনায়। তো আমার জন্ম বেড়ে ওঠা টোটালটাই হচ্ছে খুলনায়। আমার বাবা মার কবরও খুলনায় এবং আমি আমার ভবিষ্যৎটা জানি না, যদি ঢাকা মেডিকেলে ঠাঁই না হয় তাহলে গোয়ালখালী নামে একটা জায়গা আছে কবরস্থানের জন্য বিখ্যাত, তো ওখানেও শেষ যাত্রা হতে পারে। সেটা অনেক দূরের ব্যাপার, ওটা নিয়ে আমরা চিন্তা ভাবনা নাই বা করি। একটা ব্যাপার আমি জানি, যে জেনে আমি কোশ্চেনটা করতে চাই, এটা
আমি জানি না এটা প্রিয় বা অপ্রিয় কোন ক্যাটাগরিতে পড়বে। তা আমি যেটুকু জানি যে আপনার বাবা এবং মায়ের ধর্মটা আলাদা ছিল। তাই কি সত্যি কী ব্যাপার? মানে তারা কি অন্য ধর্মের মানে মাধ্যমে তাদের বিয়েটা হয়েছিল? এরকম হ্যাঁ, কি? মারা আগে কনভার্ট হয়েছিলেন। মানে উনি ১ম কনভার্ট নাকি তার আগের? আগের ইসে থেকেই কনভার্ট হয়েছিলেন। আচ্ছা। তো বাবা মা ভালোবেসেই বিয়ে করেছিলেন হুম। এবং তারা শেষ পর্যন্ত টিকেছিলেন। কিন্তু আমি যেটা মনে করি ওনারা এই হেরিডিটিতে ছিলেন বলে হিন্দু ধর্মের যে মিথ বলেন আর রিচুয়াল বলেন সেই টোটাল জিনিসটা আমি জানি। না, আমি এটাই আপনাকে এই জন্যই প্রশ্নটা করা জি, হয়েছে যে জি। আমি দেখতাম যে আপনি কিন্তু অনেক কিছু জানেন। এটা হয়তো অনেকে পড়াশোনা করে জানতে পারে। কিন্তু আমি দেখেছি যে আপনি মানে ভিতর থেকে জানেন। হ্যাঁ, কারণ আপনার মায়ের পূর্বপুরুষ হিন্দু ছিল বলেই, জি, বা তার হয়তো এক পুরুষ আগেই জি, হিন্দু ছিল বলেই ওই ব্যাপারটা তার মধ্যে খুব প্রবলভাবে ছিলেন। জি, আবার বাবার দিক থেকে তো আপনি বাবার গুণগুলো পেয়েছেন। জি। তো সব মিলিয়ে হয়তো আপনি একটু যাকে বলে যে একজন কমপ্লিট একজন সেকুলার মানুষের উদার একজন মানুষ আপনাকে আমি দেখতে পেয়েছি সবসময়, আমি যদি ভুল না করি। হ্যাঁ, সেটাই মানে মানুষ থাকতে চেয়েছি, মানুষ হতে চেয়েছি, পেরেছি কিনা আমি জানি না। কিন্তু আমি মানুষই হতে চেয়েছি। তা মানুষ হতে চেয়েছি, এটা খুব একটা মানে মজার একটা কথা, বা আমি বলবো যে একটা খুব আধ্যাত্মপূর্ণ একটা কথা। এটা অন্যভাবে বলা যায়। লালনকে খুঁজি, রবিকেও চাই, নজরুল জানে আমি মানুষ জমাই। আপনার লেখালেখি শুরুটা কীভাবে হলো? লেখালেখির শুরুটা অনেক পরে। ক্যাডেট কলেজে ভর্তি হয়েছিলাম, এটা বাবা মার ইচ্ছা ছিল। আমার যে নিজের ইচ্ছা ছিল না সেটা না। বরিশাল ক্যাডেট? বরিশাল ক্যাডেট কলেজে এবং আমি ওখানে প্রথম ব্যাচের। সমস্যাটা ছিল যে আমি বাসা থেকে আসলে পালাতে চেয়েছিলাম। কেন বলেন তো? বাইন্ডিংসটা ভালো লাগতো না আমার। কিন্তু ক্যাডেট কলেজ যে এত বড় বাইন্ডিংস, এইটা ওর ভেতরে যাওয়ার আগে আমি কল্পনা করিনি। মানে ক্যাডেট কলেজের বাইন্ডিংসটা আপনি তখন বোঝেননি যখন আপনি না। ভর্তি হলেন? হ্যাঁ, কিন্তু তারপরে ওখানে যাওয়ার পরে যেটি হলো, এই মানে ৪ দেয়ালের মধ্যে যে এই শিক্ষা ব্যবস্থা, এটাকেই আমার এত ভালো লাগলো যে কলেজ শেষে আমার আবার বাসায় ফিরতে ইচ্ছে হতো না। মানে ২ টাই। বাসা থেকে কলেজ যেতে ইচ্ছা করতো না, আবার কলেজ থেকে বাসায় আসতে ইচ্ছা করতো না, এরকম একটা ব্যাপার আছে? এরকম ব্যাপার আছে। এখনও আমাদের যে ব্যাচের বন্ধু-বান্ধবরা যে পরিমাণ ইউনিটি, এবং জুলাই মাসের ১৭ তারিখে আমরা এক হয়েছিলাম। আবার ডিসেম্বরের কোনো একদিন আমরা এক হব। এখনও আমাদের সেই মিলন মেলাটা মানে পরম্পরাটা আছে। না, এটা তো অনেক মানে রেয়ার ঘটনা। এটা তো সাধারণত খুব ক্ষেত্রে যে বেশি দেখা যায় তাও ৩০ না। জন ছিল প্রথম ব্যাচে, ২৯ জন ভর্তি হয়েছিলাম, একজন মারা গেছে। ২৮ জনের মধ্যে ২২ জন মানুষ এই জুলাই মাসের ১৭ তারিখে আমরা যে রিউনিয়ন করলাম সেটার মধ্যে উপস্থিত ছিল ছেলেমেয়ে নাতিসহ। তো ওই সময়ের যে মানে ক্যাডেট কলেজের যে আপনার স্মৃতির মধ্যে খুব ভয়াবহতম একটা স্মৃতির কথা কি মনে আছে? খুব ভয়াবহ বা খুব ভয়ঙ্কর কিছু, এরকম কোনো কিছু মনে কি আছে? মানে প্রচুর আছে। আমি এখনও স্বপ্নে ক্যাডেট কলেজের অনেক কিছু দেখি। একটা ঘটনা বলবেন কি? আচ্ছা, সেটা আমি ক্যাডেট কলেজে বহুবার বলেছি, ওপেনলি কখনো বলি নাই। আমাদের নজির সাহেব নামে একজন হাবিলদার ছিলেন। উনি কি করতেন? আমাদের পিটি প্যারেড শেখাতেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো উনি এই ওনার যে ড্রেস, আর্মি ড্রেস, এর মধ্যে আলপিন রাখতেন। তো আমাদেরকে হ্যান্ডস ডাউন করাতেন যদি আমরা কোনো ভুল করতাম। পরে এইখান থেকে উনি এই আলপিনটা বের করতেন, করে তারপরে জায়গা মতো ফুটাতেন, আর আমরা উ উ উ করে চিৎকার করতাম। বহু পরে যখন আমি প্রথম আলোর আলপিন নামে একটা পত্রিকায় লেখালেখি করি, তখন আমার নজির স্টেপের কথাই সবচেয়ে বেশি মনে পড়তো। যে উনি আলপিন দিয়ে খোঁজাখুঁজি করতেন। এবং তো কোন জায়গায় এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছি আমি, সে কোন জায়গায় যেটা দেখানো যাবে না কাউকে। না, না, না। সেরকম একটা। তো ওখান থেকে তারপরে আমি যেটুকু জানি যে আপনি এয়ারফোর্সে কি নাকি নেভিতে? নেভিতে গিয়েছিলাম। তো নেভিতে আপনি তো সাস্টেন করেননি নাকি করেছিলেন? না, নেভিতে আমার সর্বসাকুল্যে ৪.৫ বছর বা আরেকটু বেশি। মানে নেভিটা পাশ করেছিলেন আপনি? হ্যাঁ, পাশ করার পর চাকরি নিয়েছিলেন? আমি তো কলেজ পাশ করলাম, পরে নেভিতে আমি জয়েন করেছিলাম। হুম, হুম, হুম। তো নেভির ট্রেনিংটা শেষ করে আমি এসেছিলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা। তো এরপরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে দুটো ফল আমি একসাথে পেলাম। একটা হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটাও কন্টিনিউ হলো না, এবং নেভির চাকরিটাও আমার থাকলো না। এটা কি ওই মানে এটা থাকলো না কি জন্য বলেন তো? দুটো কারণ হতে পারে।
এক হচ্ছে আমার অবহেলা, দুই আমি এই জীবন চাই নাই, যত দ্রুত সম্ভব এই জীবন থেকে আমি বিচ্ছিন্ন হতে চেয়েছিলাম, প্রথম সুযোগে এটা আমি কাজে লাগিয়েছি, দুইটাই। কিন্তু আমি যেটুকু জানি যে নেভির চাকরিটা আপনার চলে গিয়েছিল কোনো এক রাতের ঘটনার জন্য, এক রাতের খুব দুর্যোগ ছিল, সেই দুর্যোগের মধ্যে কোনো একটা কাজের আপনার কোনো এটা অবহেলা ছিল না, এটা কি সত্যি? এটা আসলে জলোচ্ছ্বাসের পরেই ঘটেছিল। জলোচ্ছ্বাসের কারণে সবার যখন চাকরি যাওয়া শুরু হয়েছিল, সেটি আমি যদি ভুল করে না থাকি 1991 সালের 3 জুলাই থেকে শুরু হলো। তো 3 জুলাই আমির আহমেদ মুস্তফা স্যার ছিলেন তখন নেভির প্রধান, চিফ অফ নাভাল স্টাফ। তো ওনার করতে করতে আমার চাকরিটা গেল 20 তারিখে, মানে এটা কি জুলাই মাসের 20 কোনো কারণ তারিখে। ছাড়াই? না, ওর মধ্যে লেখা ছিল কর্তব্যে অবহেলাজনিত কারণে। তো এটা কি ধরনের কর্তব্য অবহেলা? মানে আপনি কি আসলে কোনো কর্তব্য অবহেলা ছিল? হয়তো ছিল, মানে এত বছর পরে এসে এই প্রথম কেউ আমাকে এই প্রশ্নটা করলো, এবং সেটা হচ্ছে যথেষ্ট অপ্রিয়, অর্গানাইজ। যথেষ্ট অপ্রিয় প্রশ্ন। যথেষ্ট প্রিয় প্রশ্ন। তো যেটা লেখা ছিল অফিসিয়াল ফরম্যাটে আমি সেই উত্তরটাই দিলাম। এর এর পিছনে কোনো ঘটনা বলতে চান না? না, কর্তব্য অবহেলাজনিত কারণে চাকরি। মানে কর্তব্য অবহেলা কি আপনার ছিল নাকি তাদের কর্তব্য অবহেলা ছিল? উম, না, আমি এখনও নৌবাহিনীতে যারা আছেন এবং আমার বন্ধুবান্ধব বা ব্যাচমেট যারা আছেন, আমি খুবই মর্মী হয়ে বা খুব ভালোবাসা নিয়ে ওদেরকে স্মরণ করি। এবং এখন যিনি নৌবাহিনীর প্রধান আছেন, আজিম, হুম। মেজবাউল আজিম, সেই মানুষটা ধরেন ছোট ভাই ধরেন, বন্ধু ধরেন, ব্যাচমেট ধরেন, সব। কিন্তু তাহলে আপনি কোনো অভিযোগ নেই আসলে এটার কোনো পিছনে? অভিযোগ নেই, বরঞ্চ আজিম যেদিন প্রধান হয় তার আগের দিন ফুল নিয়ে গিয়েছিলাম ওকে ভালোবাসা জানাতে। তো এই প্রসঙ্গ থেকে বলি যে একদিক দিয়ে আপনার মনে হলো যে আপনার মুক্তিও ঘটছে, কারণ আপনি সেখান থেকে চলে আসলেন সাংবাদিকতায়, হ্যাঁ, এবং এসে আপনি তারপরে কি কি করলেন? সাংবাদিকতা আসার আগে আমি আরও 1-2টো চাকরি করেছিলাম। তো 1-2টো চাকরি করার পরে ওই সময়ে আমি লেখালেখি শুরু করলাম। তো লেখা তখন 93 সালে জায়জায় দিন আবার নতুন করে আসলো। এরশাদের সময় কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছিল 2-2 বার। তো ফাইনালি যখন আসলো তখন ওনারা লেখা আহ্বান করলেন, ভালোবাসা, চাইনিজ রেস্টুরেন্ট, চিঠি দিও। তো আমি লেখাগুলো পাঠাতে থাকলাম, ছাপা হলো। পরে শফিক রেহমান সাহেব উনি একটা চিঠি লিখলেন, একটা দাওয়াত, সেই দাওয়াতে আমি গেলাম। ওনার সাথে দেখা করতে যেয়ে জীবনটা আসলে আমার ঘুরে গেল। তো উনি বললেন, বাইরে বাইরে ঘুরে বা এসব করে তুমি কিছু করতে পারবে না। উনি যেভাবে কথা বলতেন, তুমি বাইরে অনেক চেষ্টা করতে পারবে কিন্তু অন্য কিছু হতে পারবে না, কিন্তু তুমি চাইলে শফিক রেহমান হতে পারবে বা তার কাছাকাছি যেতে পারবে। তুমি জায়জায় দিনে জয়েন করো। আপনি জয়েন করলেন? আমি আসলে মৌচাকে ঢিল দিয়ে শুরু করেছিলাম। সেখানে একটা অনুবাদ করতে হতো আমাকে, এবং আমার কলামটার নাম ছিল এসো ব্রিজ খেলি। আচ্ছা। তাস খেলা বা ব্রিজ খেলা শেখাতাম আমি। এটা ছিল আমার প্রথম ছাপা হওয়া লেখা, মানে কলাম হিসেবে। এর আগে আমার 3টা লেখা ছাপা হয়েছিল, মানে তুমুল জনপ্রিয় জায়গা দিনে। জায়জাদিনে। তো সেখান থেকে আপনি জায়জাদিন থেকে তারপরে চলে গেলেন কোথায়? জায়জা দিনের পরে আমি চলতিপত্র নামে একটা পত্রিকায় চাকরি করেছি। সেখান থেকে আবার জায়জা দিন প্রতিদিন একটা ট্যাবলয়েড দৈনিক বের হয়েছিল, শফিক রেহমানই বের করেছিলেন। কিন্তু ওটা প্রথম 37 দিন, মানে ছাপা হওয়ার 37 দিনের মাথায় এটা বন্ধ হয়ে গিয়েছিল। তো ওটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি প্রথম আলোতে চলে আসি। আচ্ছা আচ্ছা, তারপর প্রথম আলোতে আপনি ছিলেন? হ্যাঁ, প্রথম আলোতে ছিলাম, মাঝখানে মানবজমিনে, আবার প্রথম আলোতে লেখালেখি, এরকম ছিল। তারপর মাতৃভূমিতে, তারপর আমার দেশে, খুব অল্প কিছুদিনের জন্য সমকালে, এরকম ছিল। তো তারপরে আমি আসলে টেলিভিশনে মার্চ করি, এবং আমার প্রথম টেলিভিশন চ্যানেল ছিল আপনার সিএসবি, বাংলাদেশের প্রথম নিউজ চ্যানেল, যেটি মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। সিএসবি থেকে তারপরে আপনি চলে গেলেন বৈশাখীতে। হ্যাঁ, বৈশাখীতে আপনি এখনও আছেন? আছি। মাঝখানে এনটিভিতে আসলে আমি একটা অনুষ্ঠান করতাম, সেই অনুষ্ঠানটাও কিছুদিন কন্টিনিউ হয়েছিল। সেটা 2004 থেকে 2008 পর্যন্তই কন্টিনিউ হয়েছিল। বিভ্রাট নামে একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল। এটার উপস্থাপনা এবং গ্রন্থনা দুটোই আমি করার চেষ্টা করতাম। মানে টিভিকে নিয়ে আপনার সম্পর্ক তো আমি যেটুকু জানি যে আপনি তো আসলে অভিনয় অনেক নাটকে অভিনয় করেছেন, আমারও অনেক নাটকে আপনি অভিনয় করেছেন, মনে হয় সবচেয়ে বেশি আমার নাটকে অভিনয় করেছেন। এখনও রেকর্ডটাকে ভাঙতে এখন পারি। রেকর্ডটাকে ভাঙতে পারেনি। তো অভিনয়টাকে আপনি মানে কি শখ করেই করলেন নাকি, মানে কীভাবে অভিনয়টা শুরু করলেন কীভাবে? এইটার জন্য একটা ইংরেজি বরাদ্দ আছে আমার।
ইংরেজিটা হচ্ছে বাচ্চু ভাইয়ের কাছ থেকে ধার করা, মানে গায়ক বাচ্চু, অনলি ফর টু রাইস। আমি জিজ্ঞেস করতাম যে আপনি এত সুন্দর গিটার বাজান, এত সুন্দর গানের সুর করেন, তো বাচ্চু ভাই আপনি গান না গাইলেও তো পারতেন। বলে কবির অনলি ফর টু রাইস। তো এই যে দুই মুঠো ভাতের জন্যই আসলে হয়তো বা লেখালেখি অনেক সময় চাকরি থাকতো না। তো বিবিধ সময় আমি চাকরি না থাকার উঞ্জবৃত্তি যাকে বলে আর কি, যে বিভিন্ন রকম বৃত্তি করে। তো তখন এরকম ছিল যে অভিনয় জড়ায় পড়লাম, এবং আগে যে প্রেজেন্টেশন বা উপস্থাপনায় ছিলাম, আমাকে প্রথম যে নাটকের 2-3টা নাটকে আমাকে ডাকা হয়েছিল, এই প্রথম 2বার বা 3বারের ক্যারেক্টার ছিল উপস্থাপক। উপস্থাপক দিয়ে আপনি মানে এটা করতে শুরু করছিলেন। হ্যাঁ, তো আমরা মানে এই বিচিত্র অভিজ্ঞতার মধ্য থেকে আপনাকে দেখতে পাই যে আপনি বিভিন্ন রকমের কার্যক্রম করেছেন। তা আপনার লেখালেখির ব্যাপারে তো আপনি অনেক সিরিয়াস। আপনার এই পর্যন্ত মানে কি পরিমাণ বই বের হয়েছে? 47টা। 47টা। তার মধ্যে মানে সেকশনগুলো যদি একটু বলেন, ক্লাসিফিকেশনগুলো। এর মধ্যে 30টার বেশি হচ্ছে রম্য। প্রতি বছর যে মজার ঘটনাগুলো ঘটে বা সিরিয়াস ঘটনাগুলো ঘটে, এটা যদি আমি রম্য স্টাইলে চেঞ্জ করি তো সেটা একটা। তারপরে হচ্ছে উপন্যাস আছে, তো উপন্যাস এরকম 14টা বা 15টা হতে পারে, এরকম নিয়ে আছে। আর কবিতার বই আছে টোটাল 4টা। সব মিলে 47টা। 47টা। তার মধ্যে একটা উপন্যাস আমার খুব পছন্দের, প্রিয়, সেটা হচ্ছে রাজেশ্বরীর গৃহপালিত নদী। রাজেশ্বরী গৃহপালিত নদী। খুব চমৎকার। এইটা নিয়ে আমার একটা সিনেমা বানানোর অনেক স্বপ্ন ছিল বলছি যে এখনও আছে, ছিল বলাটা ভুল। এটা জানি না এটা এই জীবনে বানাতে পারবো কিনা। অসাধারণ সুন্দর একটা গল্প এবং অসাধারণ সুন্দর একটা প্লট। তো আমার এখনো মনে আছে গল্পটা ভালো মতো। কিন্তু সেই গল্পটা আমি এখনো ভুলি নাই, এবং ওই উপন্যাসের জন্য আমার একটা গানও লিখেছিলাম, যেটা উপন্যাসের মধ্যে ছিল। গানটা আসলে মানে পরবর্তীকালে একটা ছেলে গাইতো মাঝে মাঝে, মতি নামে একটা ছেলে, ও নিজে সুর করেছিল এবং মাঝে মাঝে গাইতো, কিন্তু অফিসিয়ালভাবে আর কেউ গায় নাই। যে তার নদীর নামে নাম, ঘুঘু ডাকা ভর দুপুরে, তারে নিয়ে হৃদয়পুরে সাঁতার দিছিলাম। আচ্ছা, এটা তো চমৎকার একটা ব্যাপার। এবং আপনার কি লেখালেখিটা আপনার সবসময় একটা প্যাশন, বা বলা যায় যে এটা কি একটা প্রফেশন অলসো? আমি আসলে রিলিজিয়াসলি লিখি। রেগুলার? হ্যাঁ, রিলিজিয়াসলি অভিনয় করি কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু লেখার ব্যাপারটা আমার এরকমই। কারণ হচ্ছে যে আমি প্রতিদিন সকালে উঠে আমি মনে করি যে 2-3-4 লাইন 5 লাইন কিছু একটা না লিখলে মানে আমার কোনো না কোনোভাবে এটা শানিত থাকবে না। আজকেও যদি আমি মনে করেন নতুন একটা জিনিস হাত দিয়েছি, কবে শেষ করতে পারবো জানি না। সেটি হচ্ছে আমার একটা বই ছিল, সরি, 2024 সালের ফেব্রুয়ারিতে আমি একটা বই বের করতে সমর্থ হয়েছিলাম, বাড়ি নম্বর 677। এটা হচ্ছে 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট 1975-এর ঘটনা প্রবাহ নিয়ে লেখা। আচ্ছা, প্রায় 400 পাতার বই, উপন্যাস স্টাইলেই লেখা। তো এইটা লেখার সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে 16ই আগস্ট থেকে 7ই নভেম্বর পার হয়ে আপনার 25 বা 26 নভেম্বর কর্নেল তাহের গ্রেপ্তার হওয়া পর্যন্ত এই সময়টা নিয়ে আমি লিখব। এটা কি উপন্যাসের মতো হবে নাকি? উপন্যাসের মতোই, মানে ক্যারেক্টারগুলো থাকবে কিন্তু গল্পটা বলে যাবে, ন্যারেটিভ ওয়েতে বলে যাবে। নেগেটিভ হতে বলে যাব। তো এটা তো মনে হয় খুব ভালো একটা, আশা করি যে খুব ভালো একটা জায়গায় যাবে। এটা যদি লেখা শেষ হয়ে যাবে আশা করি। সামনের বইমেলায় কি আমরা পাবো, এটা আশা করা যায়? নাও পাওয়া যেতে পারে, কারণ এত বেশি ক্যারেক্টার এবং এত বেশি ঘটনা এবং খুব মজারও কিছু জিনিস আছে। ছোট্ট একটা জিনিস হয়তো বা জানায় রাখা যেতে পারে, খুব ছোট্ট। প্লিজ। সেটি হচ্ছে প্রথম যে সামরিক বাহিনীতে যারা অফিসার হিসেবে জয়েন করেন, প্রথম পাসিং আউট প্যারেড এটা কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে এটা হয়েছিল। তো তখন একাডেমিটা কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল, ভাটিয়ারিতে যায় নাই। তো সেই দিন প্রথম যখন পাসিং আউট প্যারেড হবে, সেদিন বঙ্গবন্ধু ওখানে গিয়েছিলেন। এই ভাষণটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়। সেই দিন মেজর ডালিম চাকরি হারান। তো তার বন্ধুবান্ধব অনেকেই, সিনিয়র জুনিয়র, চেয়েছিল ওই দিন যেন খবরটা ওনাকে না বলা হয়। খুব সেন্টিমেন্টাল মানুষ ছিলেন। তো ওই সময় কর্নেল হুদা তার ওয়াইফ চিন্তা করলেন সবাই হাত দেখায়, জিয়াউর রহমান সাহেব হাত দেখিয়েছিলেন, অনেকেই হাত দেখাতেন, এক ভদ্রলোক
সেই ভদ্রলোক ওখানে সাধারণ ঔষধালয়ে চাকরি করতেন, তারে নিয়ে আসা হলো, মেজর ডালিমই ধরে নিয়ে আসলো। তো হুদার ওয়াইফ নিলুফার হুদা, উনি একটু ভয় পাচ্ছিলেন, তো উনি বলেন যে ভাই আপনি আগে দেখান, পরে আমি দেখাই। তো ডালিমকে দেখে সে প্রথমেই বলেছিল, এই আপনার তো চাকরি নেই। এটা কিন্তু ওনার সাথে কথা বলে বা ওনার বইয়ের মধ্যেও আছে। তো সেইটা দিয়ে আমার উপন্যাসটা শুরু, এইটুকু শুধু বললাম। তো ইন্টারেস্টিং, একটা ইন্টারেস্টিং প্লটের ভিতরেই আছে। তো আমরা মানে এই ঘটনার সাথে একটু আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আগের সরকার, আগের গভর্নমেন্টের সাথে আপনার কি কোনো ঝামেলা ছিল? মানে আওয়ামী লীগ না? আওয়ামী লীগ ইন্টারিম না, মানে আপনার উপরে বেশ রুষ্ট দেখা গেছে বিভিন্ন সময়। দুটো কারণে আমি খুব খারাপ অবস্থার ভেতর দিয়ে গিয়েছি। প্রথমটার কারণ আমি নিজেই। আমি সবসময় আসলে সরকারের সমালোচনা করতে চাই, এটা আমার দৃষ্টিতে শুদ্ধ সমালোচনা। সমালোচনা কখনো শুদ্ধ হয় কিনা জানি না, কিন্তু আমি মনে করি আমি যেটা বলি এটা গঠনমূলক হতে পারে, এটা কি শুদ্ধ সরকারকে সমালোচনা। সতর্ক করার জন্য? একদম। ধরেন 11 বা 12 সালের দিকে আমরা সবাই জানি খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল। তো উনি বললেন যে আমি আজকে থেকে বাস্তুহারা। তার পরের বছর আমার যে বইটা বের হলো, তার নাম ছিল ডিজিটাল হাসু, বাস্তুহারা পুতুল। পুতুল হচ্ছে খালেদা জিয়ার ডাক নাম। সেই সময় এগুলো কেউ পারত কি না, আমি এই প্রশ্ন কাউকে করবো না। ধরেন মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন দুর্দণ্ড প্রভাবে দেশ চালাচ্ছে, তখন আমার বইয়ের নাম হচ্ছে তত্ত্বাবধায়ক স্বামী। তার পরের বছরের বইয়ের নাম হচ্ছে সংস্কারপন্থী স্ত্রী। শেখ হাসিনা যখন এসে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করলেন, তখন আমার বইয়ের নাম তত্ত্বাবধায়ক স্বামী যোগ সংস্কারপন্থী স্ত্রী সমান সমান ডিজিটাল পোলাপাইন। অনেক সাহসের ব্যাপার তো এটা। আচ্ছা, আমার বইয়ের নাম তখন ছিল গুম আছে ঘুম নাই। তো এগুলো আমি সেই সময় তুমুলভাবে করতে পেরেছি। এক, আবার এইটাও আছে যে দেখলেন প্রধানমন্ত্রীর ওখানে সাংবাদিক সম্মেলন হচ্ছে, অনেকেই অনেক কথা বলছেন। আমি তখন একটা গান লিখলাম, সেই গানের একটা লাইন দিয়ে আমি আমার বইয়ের নাম রাখলাম চোখে রাজার ভালো সাজার রোগ যে এলো দেশে। সেই রোগ যে এখন নাই তা না। তো প্রথম যে সমস্যা হলো, আমাকে এবং দীপনকে, অভিজিৎকে আমাদেরকে আসলে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। কারা পাঠালো এটা? আমাকে পাঠিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিম। কেন? এটা তো আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে বলতেছেন, তাহলে আপনাকে পাঠাবে কেন? এখন যে ইসলামী দল, বিশেষ করে যারা স্বাধীনতা বিরোধী ছিল, এদের নিয়ে আমার লেখালেখি ছিল, সেই কারণে কিনা আমি জানি না। তো অভিজিৎকে মেরে ফেলা হলো, আমি যদি ভুল করে না থাকি 25 বা 26 ফেব্রুয়ারি, যাই হোক, এই বছরের 31শে অক্টোবর সম্ভবত মেরে ফেলা হলো হচ্ছে আমাদের দীপনকে। তো দীপনকে মেরে ফেলার পরে ওরা একটা স্বীকারোক্তি আপ করলো যে দীপন কী হয়েছে, আহসান কবির যে ইসলাম বিদ্বেষী লেখক, তাকে মানে বই ছাপানোর জন্য আর অভিজিতের বই ছাপানোর জন্য ওকে কতল করা হইল। এখন সেইটা আমি পরপর আবার পুলিশকে বললাম। তো পুলিশ আমাকে খুবই হেল্প করেছিল তখন। সেই নিরাপত্তা আমি অনেকদিন পেয়েছি সরকারের কাছ থেকে। এইটা যেমন সত্য, তখন লুকিয়ে চলতাম, আমার বাসায় ঘুমাতে পারতাম না, কাউকে বলা যেত না এই দুঃখের কথা। আমি রাতের বেলা কোন বাসায় ঘুমাবো, আমার কোন ফ্লোরে, বাড়িওয়ালা আমাকে খুবই হেল্প করেছেন। 3টা অফিসের চাবি আমার কাছে ছিল। আমি একটা জাজিম নিয়ে যে একটা কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে থাকতাম। আমি এক বর্ণ মিথ্যা বলছি না। মানে ওই বিল্ডিংয়েরই কোনো একটা অফিসে গিয়ে আপনি ঘুমায় থাকতেন? হ্যাঁ, এবং এটা দিনের পর দিন চলতে থাকতো? এটা হলি আর্টিজান হওয়ার পরে আমাকে ফলো করা বা এরকম, এটা কমে এসছিল। এটা গেল একটা। এবার সেকেন্ড অপশনে আসি। আমার ভাইয়ের নাম আহমেদ কবির কিশোর, মানুষকে কার্টুনিস্ট কিশোর হিসাবেই চেনে। কিশোর বাংলাদেশে থাকতে পারেনি। সে তো আপনার আপন ভাই না, কিন্তু আপনি তাকে আপন ভাইয়ের মতোই ট্রিট করেন নাকি? সে আমার আপন ভাই। সে কি আপন ভাই? ইয়েস। বাবা নাম রেখেছেন আমার নাম আহসান কবির, ওর নাম আহমেদ কবির। ওর ডাকনাম কিশোর, ও কার্টুনক্ত কিশোর নামে। এখন সুইডেনে আছে। বাংলাদেশে থাকার সৌভাগ্য আহসান কবিরের এখনও আছে, কিশোরের হয় নাই।
কিশোরের ব্যাপারে, কিশোরকে তো অন্যায়ভাবে মানে কি অন্যায় ছিল কিশোরের? কারুনাকায় যদি অপরাধ হয় তাহলে কিশোর বড় অপরাধ করেছিল। কিশোর প্রতিবাদ করেছিল এবং তখন এটাও সত্যি ছিল যে কিশোর করোনার সময় কার্টুন এঁকেছিল। আচ্ছা, সেই কার্টুন আঁকার পরে কিশোরকে গ্রেপ্তার করা হয়নি। 20 সাল কিন্তু গেল। 20 সালের আগেই করোনা নিয়ে কার্টুনটা আঁকছিল। সমস্যা হলো সে 30শে এপ্রিল একজনের কার্টুন আঁকলো। এই ভদ্রলোকের নাম নাফিস শরাফত। সে ব্যাংকের মালিক, অনেক কিছুর মালিক, অনেক রিপোর্ট তারে নিয়ে হয়েছে। তো তার কার্টুনটা আঁকার পরে ওখানে 4 লাইন ছড়া বা কবিতা লিখেছিল মোস্তাক, বাংলাদেশের প্রথম কুমির ব্যবসায়ী। ওইটা 30শে এপ্রিল আপ করে। কিশোরের ভাষ্য মতে 1 মে দিবাগত ইফতারির সময়, তখন রমজান ছিল, তখন কিশোরকে তুলে নিয়ে যায়। পরের দিন মোস্তাককে তুলে নিয়ে যায়। 6 তারিখে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এবং রমনা থানায় সোপর্দ করা হয়। আচ্ছা, এই 6 দিন তারা কোথায় ছিলেন? এই যে এখন যে বলছেন আয়নাঘর, এবং কিশোরের অত্যাচারের যে বর্ণনা কিশোর দিছে, আপনি আপনার কোনো ভাইয়ের যদি এই বর্ণনা শুনতেন তা গায়ের লোম খাড়া হয়ে যেত এবং কান্না করতেন। এবং কিশোর এখন কানে একটা লাগানো, কি বলে এটার, একটা চিপস লাগানো, আংশিক শোনে, আর ডান চোখে কিছুই দেখতে পায় না। ওই অত্যাচারের পরে? ওই অত্যাচারের পরে। তাও সে 10 মাস জেল খাটল। তাকে টোটাল 13 বা 14 বার জামিন রিফিউজ হইল। কেউ তখন আমাকে কোনো হেল্প করছে না। আমি ডিফেন্সে ছিলাম, আমার বন্ধুরা তখন পরপর 2 বন্ধু হচ্ছে ডিজিএফআইয়ের প্রধান। আমি তাদের কাছ থেকে কোনো হেল্প পাচ্ছি না। মানে তারা করতে পারছিল না এরকম কিছু? হইতে পারে। আবার আমি হয়তো একবার আপনাকে, আপনি অনেক বড় লোক, বড় মানুষ, একবার আপনার কাছে আমি হেল্পের জন্য যাচ্ছি, যখন বুঝছি আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন, আমি তো সেকেন্ড টাইম আপনার কাছে আর যাবো না। তো কিশোর জেল খাটছে, তো আমি তার সাথে দেখাও করতে পারছি না, কারণ করোনাকাল। তো কিশোরকে গ্রেপ্তার দেখানো হলো মে মাসের 6 তারিখে 2020। কিশোরের সাথে আমার প্রথম দেখা হলো 2021 সালের 22 ফেব্রুয়ারি। খেয়াল করেন, প্রায় 10 মাস পরে। 10 মাস পরে। তো দুইজনের মধ্যে আমি কিশোরকে চিনতে পারিনি, এইরকম চিকন হয়ে গেছে, কানের থেকে পুঁজ পড়তেছে এবং এগুলো জমে আছে এখানে। সিনটা কল্পনা করেন। আমাকে জড়ায় ধরছে, মর্মান্তিক। আমাকে জড়ায় ধরছে মোস্তাক, ভাইয়া কেমন আছেন? আমি কি কিশোর কই? জড়ায় ধরে বলে কিশোর কই, বলে এই যে। আমি মানে আপনারে কোনো বানায় বা সিনেমার গল্প বলছি না। এরপরে আমি তো কিশোরকে জড়ায় ধরলাম এবং গা থেকে একটা বীভৎস গন্ধ পেলাম, এই যে পুজ জমা গন্ধ। এরপরে কিশোর কি করলো, আমরা গেলাম কিশোরের সাথে করলাম, কিশোরকে তুলে দিলাম, যে গাড়িতে করে নিয়ে আসা হয়। মজার ব্যাপার হচ্ছে 25 তারিখ আমাকে প্রথম টেলিফোনটা হলো এরকম যে আপনাদের 2 ভাইয়ের কোনো এক ভাই মারা গেছে, আমি কাশিমপুর জেল থেকে বলতেছি। এখন আমি তো মানে অবাক যে 22 তারিখে দেখে আসলাম প্রথম। পরে মিডিয়ার লোকজন আমাকে টেলিফোন করে বলা শুরু করলো, এটা কিশোর না, মোস্তাক মারা গেছে। আসলে মোস্তাক মারা গেছিল? 25 ফেব্রুয়ারি মারা গেল। কে মারা গেল সে? আচ্ছা, 25 ফেব্রুয়ারি আমি এই খবরটা পেয়ে আমি চলে গেলাম হচ্ছে আপনার শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে। ওইখানে ওর লাশটা রাখা ছিল। তো রাতের বেলা আমি এখানে গেলাম। ওর ভাই ছিলেন আপন কাজিন, মানে একই সাথে চাচাতো ভাই, একই সাথে খালাতো ভাই, মানে ওর বাবা এবং চাচা দুইজন 2 বোনকে বিয়ে করেছিলেন। তো মোস্তাকের ওইখানে দেখে পরদিন যেহেতু লালমাটিয়ায় ওর মৃতদেহ আসবে, তো রাত তখন 2টা বা 2:30 বাজে আমি ওইখান থেকে ফিরলাম বাসায়। তো ফিরে বাসায় মানে আমি নিতে পারছি না যে কিশোর থাকলো, ওর সাথে একই সাথে গ্রেপ্তার হলো মোস্তাক, তো মোস্তাকটা মারা গেল। তো যাই হোক, পরদিন গেলাম এইখানে, বা ওকে যায় আজিমপুরে, আমরা সব খবর টবর দিয়ে আসলাম। তো 2 মাস পরে কিন্তু মোস্তাকের বাবা মারা গেছেন।
এরপরে পুরো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল। এত বেশি স্পার্ক হলো এটা সারা পৃথিবীতে যে এরকম জেলের মধ্যে একটা লোককে মেরে ফেলা বা মেরে দেওয়া। কিশোরের 6 তারিখে, মানে মে মাসের 6 তারিখে, একটু পিছনে বেরিয়ে 6 তারিখে যখন ওকে সোপর্দ করা হয়, তো কিশোর তখন উঠতে পারে নাই। ও রমনা থানার ফ্লোরের মধ্যে শুয়েছিল। ডানেও ঘুরতে পারে না, বামেও ঘুরতে পারে না। এই অবস্থার মধ্যে মোশতাকের স্ত্রী, সে দেখতে গেছে, এক নজর দেখার পরে ও বলতেছে যে ভাবি, ভাইরে মনে হয় ইলেকট্রিক শক দিছে, ভাই মনে হয় টয়লেট করে দিছে। ভাই জানা গল্প জীবনের, ওরা কিছু লুকাচ্ছি না আমি। তো যাই হোক, সেই অবস্থার মধ্যে ওরা ছিল। মোস্তাক তো মারাই গেল। ও আসলে এই অত্যাচারটা নিতে পারে নাই। তো মারা যাওয়ার পরে পুরো জিনিস বদলায় গেল। আমি যেদিন কিশোর, এর পরে কিশোরের মামলার তারিখ ছিল সম্ভবত মার্চের 2 তারিখ অথবা 3 তারিখ, মার্চের 2 অথবা 3 তারিখ 2021। তো এখন সেই অবস্থার মধ্যে আমি গেলাম, দেখলাম যে কিশোরের মামলাটা ওঠার সঙ্গে সঙ্গে তাকে জামিন দিয়ে দিল। যেখানে 13 বা 14 বার বাঘা বাঘা আইনজীবীরা তার পক্ষে দাঁড়িয়েছে, একেবারে বিনে পয়সায় অন্তত 2টা বা 3টা মানুষকে স্যালুট দিতে হবে। প্রথম জনের নাম হচ্ছে জেডাই খান পান্না, উনি ছিলেন। পরবর্তীকালে ছিলেন হচ্ছে আমাদের জ্যোতির্ময় বড়ুয়া। পুরো সময়টা ধরে লেনিন ভাই উনি হেল্প করেছেন আমাদের। তো কিশোরের যখন জামিনটা হলো, পরদিন যখন কিশোরকে আমি আনতে যাই, তখন দেখি কমপক্ষে বাংলাদেশের মনে হয় এমন কোনো টেলিভিশন নাই এবং বিদেশি এমন কোনো মিডিয়া নেই যারা কাশিমপুর জেলে হাজির না হয়েছে। তো তখন আমার ভেতর একটা তীব্র অভিমান জমা ছিল। সেই অভিমানটা আমি কাজে লাগাইলাম। ওই একই অভিমান যে অভিমানে আমি বাসা থেকে যাই, ক্যাডেট কলেজে গেলাম। সেই একই অভিমান যেখানে আমি নেভি থেকে চলে আসলাম। সেই একই অভিমান, কিশোরকে আমি কারো মুখোমুখি করব না, কারণ কেউ আমাকে কোনো হেল্প করে নেই। হাতে গোনা যে 7-8 জন 10 জন মানুষ হেল্প করেছে, তাদেরকে আমি আজীবন মনে রাখি। কেউ নিউজও ছাপতো না, কিশোরের নিউজ ছাপতে ভয় পেত। প্রথম আলো ছাপতো না? হ্যাঁ, প্রথম আলো এবং ডেইলি স্টার। কখনো কখনো আমাদের নুরুল কবির ভাইয়ের আপনারই পত্রিকা ছাপাইছে, আরও হয়তো বা টুকটাক। প্রথম নিউজ যে সাহস করে করেছিল, প্রথম নিউজটা করে দৈনিক শিক্ষা, সিদ্দিকুর রহমান খান ওর সম্পাদক, আমাদের মিজানুর রহমান খানের ভাই। তো সেরকম অনেকেই প্রতিবাদ করছে ব্যক্তিগতভাবে, সেটা হোক আনিসুল হক। এখন আপনি তারে পজিটিভলি ধরেন, নেগেটিভলি ধরেন, প্রতি 10 দিন 15 দিন অন্তর অন্তর উনি লিখতেন কিশোরের মুক্তি চাই, স্ট্যাটাস দিতেন। তো যারা যারা ছিল আমি কখনো ভুলিনি, এবং সমস্ত নিউজ আমি আমার ফেসবুকে আপ করতাম। শিরোনাম থাকতো একই, কিশোর আমার ভাই। জানো, তখনও তো ডিজিটাল সিকিউরিটি একটা অনেক স্ট্রং ছিল, বা ধরা হইতো, আমার কেউ ধরবে না। এখন ওকে তো আমি সমাহিত করে আসলাম, কিশোরকে আমি বের করলাম। বের করার সময় আমার গাড়ির ভেতর দিয়ে আমি যে আসলাম, অনেকে চেষ্টা করছে গাড়ি থামানোর জন্য, আমি কাউকে ধাক্কাও দিই নাই, কিছুও করি নাই। পিপলার স্টাইলে গাড়িটা এই সমস্ত সাংবাদিকদের বুহ ভেদ করে আমি চলে আসলাম। আসার পরে একজন মানুষের সাথে আমার যোগাযোগ ছিল, সেই মানুষটাকেও আপনারা সবাই চেনেন, এখন বলা যায় সেই নামটা, নাম হচ্ছে মাসুদ কামাল। আপনার গাড়িতে ছিল? না, লেনিন ভাই, আমি আর কিশোর ছিলাম গাড়িতে। মাসুদ কামালের কীভাবে তার সে ছিল? আমি বললাম যে ভাই, কিশোরকে আমি লুকায় রাখতে চাই, আমি জানি আপনার বন্ধু ল্যাব এইডের শামীম ভাই, আপনি শামীম ভাইকে বলেন কিশোরকে ওইখানে যাব পরিচয় লুকায়া। এবং কিশোরকে আমি ল্যাব এইডে ভর্তি করলাম। ল্যাব এইডে ভর্তি করার পরে কিশোরের নাম জানে না। যে ডাক্তার দেখলেন তিনি বললেন তার কানের কী সমস্যা, তার হাত পা এরকম অত্যাচার, সমস্ত কিছু জিনিস কাগজপত্র আছে। এইটা নিয়ে আমরা একটা মামলা করলাম, প্যারালাল মামলা। ঢাকা মেডিকেলে পাঠানো হইলো এবং তারা রিপোর্ট দিল কিশোরের প্রতি কোনো অত্যাচারই করা হয়নি।
তো যাই হোক, সেগুলোর সাক্ষী আমি শুধু দেখে রাখছি। তো এরপরে আমি কারোর কাছে চাই না, দোয়া করবেন যেন কারো কাছে হাত পাততে না হয়। কিন্তু ইউনূস সরকারের আমলের 18 মাস এবং এই পর্যন্ত কেউ কোনো দিন আমার কাছে, আমার পরিবারের কাছে জানতে চায় নাই কিশোর কেমন আছে। ট্রু। তাহলে কি কোনো পরিবর্তন বলতে কোনো শব্দ আসলে নাই? আমার কাছে নাই, বরঞ্চ আমি 18 মাসে 17 বছরে যেমন দুঃখী ছিলাম, 18 মাসেও আমি তেমন দুঃখী ছিলাম। সেটার কারণটা কি বলেন তো? 72 থেকে 75 পরে আমার বাবা এবং আপন ছোট চাচা, এই দুইজনের কথা বলতে পারি, এবং আরেকজন ছিলেন অড্ডু চাচা, ওনার নাম ছিলেন আবুল খায়ের। তো এই তিনজনই যুদ্ধে গিয়েছিলেন। তো ফেরত আসার পরে ওনারা বারবার বলতেন, আমি ছোট তখন 72 সালে 1-এ পড়ি, তো সেই সময় আব্বারা বলতেন এই শেখ আইসা সব ঠিক করে ফেলবে। তো এই যে শেখ আইসা সব ঠিক করে ফেলবে, এই ঠিকটা মন মতো হয় নাই। 72 থেকে 75 হয় নাই? না, সেই প্রশ্ন তুলব না যে একটা সত্য স্বাধীন দেশ 3 বছর 8 মাসে ঠিক করে ফেলা সম্ভব ছিল কিনা। কতটা রাস্তা ভাঙ্গা ছিল, রাস্তা ছিলই তো না। কতটা ছাদের মধ্যে বোমা পড়ছিল, হার্ডিন্স ব্রিজের মতো কতগুলো ব্রিজ ধ্বংস হয়ে গেছিল। আমরা সময় দিয়েছি কি দেইনি, সেই প্রশ্ন আরও ধরেন মহাকাল করবে। কিন্তু স্বপ্নটা পূরণ হয়নি। বাংলাদেশটা অন্য একটা স্রোতে চলে গেল। জিয়াউর রহমান সাহেব আসলেন, যে যাই বলুক, যে কোনো কারণে নিয়তি তাকে টেনে আনুক আর নাই আনুক, উনি যে ফর্মুলা সরকার ছিলেন, আমাদের এরশাদ সাহেবও তাই ছিলেন। এরপরে আমরা গণতন্ত্র পেলাম এবং প্রমাণ করলাম যে আমরা আসলে নির্বাচন করতে পারি না। এই জন্য একটা তত্ত্বাবধায়ক দরকার হয়। এই জন্য মোটা দাগে দেখবেন 91, 96, 2001, 2008 এই 4টা নির্বাচন নিয়ে সমালোচনা কম। কারণ তত্ত্বাবধায়ক ছিল। হ্যাঁ। তো এবারও কোনো না কোনোভাবে তত্ত্বাবধায়ক একটা অন্তর্বর্তীকালীন নাম নিয়ে আসতেন। ইভেন শেখ হাসিনা চলে গেলেন, উনি কখনো এটা ভাববেন কিনা জানি না, আজীবন এটা আমার মনে রাখতে হবে যে উনি অগণিত আওয়ামী সমর্থক যারা মন প্রাণ দিয়ে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা কোনো দিন চুরির সাথে জড়িত না, খুনের সাথে জড়িত না, গুমের সাথে জড়িত না, ব্যাংক কেলেঙ্কারির সাথে জড়িত না, তাদেরকে উনি রাস্তায় রেখে ওনার পরিবারের চলে যাওয়া এবং ওনার চলে যাওয়াটা নিশ্চিত করলেন। উনি তো বঙ্গবন্ধু কন্যা, তাই না? তাহলে যে বঙ্গবন্ধু সমস্ত গ্লানি, সমস্ত দুঃখ, সমস্ত ব্যর্থতা বুকে নিয়ে পরিবার সহ 21 জন 22 জন সহ গুলি বুকে নিয়ে 18টা বুলেট মরে গেলেন, তার কন্যা। এবং উনি সুচারুরূপে আরেকটা কাজ করে গেলেন। তার কৃতকর্মের জন্য সেকেন্ড টাইম বঙ্গবন্ধু শেখ মুজিব আবার নিহত হলেন। চরমভাবে অপমানিত হলেন হ্যাঁ এই দেশের মাটিতে আবার। হ্যাঁ। এরপরে আসলো, তখন আবার 72, 73, 74 আমার কাছে ফিরে আসলো। আমি মনে করলাম একজন নোবেল লরিয়েট আসতেন, তিনি অবশ্যই দেশটা ঠিক করে ফেলবেন। যেমন বাপ চাচারা বলতেন, আমিও তেমন বলা শুরু করলাম। আই মিন ইট। উনি প্রথমে উনি আসলেন অগাস্টের 7-8 তারিখে ক্ষমতা নিলেন, উনি সেপ্টেম্বরে ওনার কর মওকুফ করে ফেলাইলেন। তখনই বুঝে ফেললেন যে এই উনি ওনার প্রতিষ্ঠানকে সামনে রেখা সরকারি সফরগুলো করলেন। দেশ লাভবান হইল কিনা আমি জানি না, কিন্তু উনি লাভবান হইতে থাকলেন। পৃথিবীতে মনে হয় এত অথর্ব উপদেষ্টা হিসাবে পৃথিবীর আর কোনো দেশে একত্র হয় নাই, উনি এটা করছেন। আমাদের টকশোতেই সেদিন একজন বিশিষ্ট মানুষ বলে গেছেন যে ওনার মানে যে মন্ত্রিসভায় বা ওনার যে উপদেষ্টা সভায় যারা ছিলেন প্রত্যেকেই ছিল অযোগ্য, প্রত্যেকেই অযোগ্য ছিল। এই কথাই। আচ্ছা, ওই সময়ের মধ্যে যাব না। ধরেন আমি এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি, ধরেন আমার ভাই কিশোর। না, আপনি তো মানে যদি মোটা দাগে বলি যে আওয়ামী লীগ আমলের যদি
অত্যাচারের শিকার কেউ হয়, তার মধ্যে তো আপনি আপনার পরিবার পড়ছেন, তাহলে সেই ক্ষেত্রে তো অত্যাচার হওয়ার পরে যেটা হয় যে অন্য একটা রেজিম চেঞ্জ হলে তো তারা নিঃসন্দেহে আপনাদেরকে বলবে যে আপনারা যে কী অত্যাচারিত হয়েছেন, আচ্ছা শুনি আপনাদের পাশে দাঁড়ানো যায় কি না। তাই আপনার কাছে কেউই আসেনি? কেউ তো আসে নাই, এবং আমি হাত জোর করে উপরওয়ালার কাছে প্রার্থনা করি আর কেউ যেন না আসে, তাহলে ভালো থাকতে পারবো। কেউ আসলেই অসুবিধা, কোনো অভিমানের কথা না, আই মিন ইট। আসেনি তো আসে নাই, তারপরে আবার দেখেন ওনারা এই কাজ করা শুরু করলেন। অবশ্যই বৈষম্যর, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এই স্লোগান দিয়ে শুরু হয়েছিল। ধনধান্যে পুষ্পে ভরা হ্যাঁ আমাদেরই বসুন্ধরা, হ্যাঁ এই গানটা গাওয়া হয়েছিল। হ্যাঁ, মেয়েরা তাদের মানে নিজস্ব পোশাকের স্বাধীনতা বলতে সব ধরনের মেয়েরা শুধু আসে নাই, আপনাকে স্বীকার করতে হবে সর্বশ্রেণীর মানুষ, এটা হোক রিক্সাওয়ালা, হোক গুলশান বনানীওয়ালা, হোক শিশুরা, হোক প্রাইভেট ইউনিভার্সিটি, হোক পাবলিক ইউনিভার্সিটি, মানুষ নেমেছিল। যদি আপনি অস্বীকার করেন আমার কিছু বলার নেই। কিন্তু তারপরে কি হলো? ওই যে লিবিয়ার মতো, তারপর এই যে বিদ্যুৎ ব্যবস্থা ভালো হইলো, আমাদের নদীগুলো স্বয়ংক্রিয়ভাবে চলা শুরু করলো, ইলেকট্রিসিটি আসলো, তারপরে আমাদের অ্যাডভান্স টাকা দেওয়া হলো চাকরি না পাইলে। তারপর কি হলো? এই গণতন্ত্র আসলো। এখন লিবিয়ার কি অবস্থা খুব ভালো করে জানেন। যাই হোক, অত দূরে যেতে চাই না। এবার আসেন, আপনি কি তখন বলছিলেন আপনি জাতীয় সঙ্গীত চেঞ্জ করবেন? আপনি কি তখন আমাদের একবারও বলছেন যে মেয়েদেরকে আপনি এরকম একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ে যাবেন? আপনি কি কখনো বলছেন যে এই মৌলবাদ কোনো না কোনো ফরম্যাটে মাথাচাড়া দেবে? আপনি কি একবারও বলছেন যে জুলাই যোদ্ধারা, আহত মানুষগুলো চিকিৎসা না পেয়ে নিজেরা হসপিটালে থাকার চেষ্টা করবে, তারা রাস্তায় নামবে? আপনি তো বলেন নাই, কিন্তু এই জিনিসগুলো হয়েছে। মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ নিয়ে বিতর্ক তোলেন। আপনি কি 1400 মানুষের লিস্ট যারা মারা গেছে বলা হয় সেই তালিকা তৈরি করতে পারছেন? আপনি বলছেন পরের ঈদে রোহিঙ্গারা তার দেশে যেয়ে নামাজ পড়বে। আপনি কি করতে পারছেন? বরঞ্চ না পারার কারণটা কি? না পারার কারণ হচ্ছে আপনার পররাষ্ট্র নীতি তো ছিল না। আপনি আওয়ামী লীগকে বলছেন যে ভারতমুখী, তো ইন্ডিয়ান আধিপত্যবাদ এইটা যদি খারাপ হয় বাংলাদেশের জন্য, যে আমেরিকা স্বাধীনতার সময় আপনাকে সর্বোচ্চ ফাপড়ে রাখছে, অসহযোগিতা করেছে, তারপরে সপ্তম নৌবহর পাঠিয়েছে, নির্বাচনের মাত্র 3 দিন আগে আপনি গোপনভাবে যে চুক্তিটা করলেন, এই চুক্তি, এই দাসখত, এত বড় নাকে খত স্বাধীনতার পরে কোনো সরকার দেয় নাই। কিন্তু ইউনুস সরকার মানে এটা করে কি তাদের লাভটা কি হলো? তারা তো থাকলো না আর। আমি তারেক জিয়ার একটা কারণে ধন্যবাদ দিই। একটা কথা ছিল, একটা প্রচলিত হয়ে গেছিল, জিনুস মনে হয় রাষ্ট্রপতি হবেন। উনি বুঝতে পেরেছিলেন, উনি মানেন নাই। এবং দেখবেন এই যে মাসুদ কামাল কিংবা ধরেন আনিস আলমগীররা, ইভেন আমাদের তুষার ভাইরা, এরা তো বলে সব কথা মিথ্যা না, সব কথা মিথ্যা না। ওনারা যেভাবে ম্যালেঙ্গারিং শব্দটা আমি ব্যবহার করব, জামাত ইসলামী এবং এনসিবির পাল্লায় পড়েছিলেন। বিএনপি যদি রিজিট না হইতো, নির্বাচন 18 মাসে হতো না। কারণ সেনাপ্রধানের একটা স্পষ্ট নির্দেশনা ছিল 18 মাসের মধ্যে এটা হতে হবে। ওনারা নির্বাচনটাও দিতেন না। যাই হোক, নির্বাচনটা হয়েছে, যারা ক্ষমতায় এসছে তাদের জন্য কি বলবো, প্রার্থনা থাকলো, শুভকামনা থাকলো। এর বাইরে এই 6 মাসে আর কোনো কিছু না বলি। না, যেটা হয় যে বর্তমান গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে তাদের জায়গা থেকে, যেমন মবটা অনেক অংশে বন্ধ হয়ে গেছে। মানে যে মব ছিল সে মবটা আর দেখা যায় না এখন। কারণ মবের যে
যে মানে সংস্কৃতি যেটা, যেমন আপনি গুমের কথা বললেন, গুমের সংস্কৃতি যেমন বিভৎস, মপটাও বিভৎস। দেখেন, আওয়ামী লীগ চলে গেছে বলে না, ধরেন বঙ্গবন্ধুকে ভালোই বাসি ধরেন, কিন্তু দেখেন উপরওয়ালা যে আছে সেটার মাঝে মাঝে কিছু প্রমাণ আছে। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি 7 জন মানুষকে মারলেন, পেট কাটলেন, তার মধ্যে 8টা 10টা 12টা করে ইট ভরলেন, কিন্তু দেখেন এরা আবার ভেসে উঠল। এই যে নারায়ণগঞ্জে যে ঘটনাটা বীভৎসভাবে ঘটল, এটা স্বাধীন বাংলাদেশে কল্পনা করা যায়? মানে আমি খুব অবাক হই যে শেখ হাসিনার রিজমে এই জিনিসগুলো ঘটেছে। এই ঘটনা তো মানে এই 18 বছর ঘটছে, এরকম আচ্ছা। এরকম অনেক ঘটনাই দেখা গেছে এরকম। আচ্ছা, সেই কারণেই তো যে 17 বছরে আমি ভালো না যে যদি থাকি, আমি 18 মাসে ভালো ছিলাম না। বরঞ্চ খারাপ লাগাটা এখানে এই কারণে বেশি যে আগের 17 বছরে আমার এক্সপেকটেশন ছিল না, কিন্তু পরের 18 মাসে আমার প্রচণ্ড এক্সপেকটেশন ছিল। আশাভঙ্গের বেদনা তো মারাত্মক, মারাত্মক না? আশাভঙ্গের বেদনা আসলেই মারাত্মক। আমরা পলিটিক্স নিয়ে অনেক কথাই বলে ফেললাম। পলিটিক্স না, এটা আজকের আলোচনাটা একটু অন্য আঙ্গিকের হয়েছে। এটা আমাদের ঠিক কারো বিরুদ্ধে বা কারো পক্ষে বা কোনো কিছুই না, আপনার একটা ব্যক্তিগত মতামতই আমরা শুনছিলাম এতক্ষণ। ব্যক্তিগত মতামত আরও আছে, এটা বলে শেষ করে দিই। আবারও বাসা থেকে চলে আসলাম, বাসায় থাকবো না, আর্মি নেভি এয়ারফোর্সে যাব না। কলেজ পাস করার পরে আমি আসলাম, কেউ পরিচিত নাই। জসিমউদ্দিন হলে গেলাম, সেখানে ফেরদৌস ভাই, সে তখন কক্সবাজার। তাই মসজিদে থাকা শুরু করলাম। এই প্রথম মসজিদে থাকার সময় একজন মানুষ আমাকে খেয়াল করলেন, তার কেন যেন ভালো লেগে গেল। তার নাম ইলিয়াস আলী। আমি বলিনি কোথাও। ইলিয়াস ভাই 482 নম্বর রুমে থাকতেন জসিমউদ্দিন হল, আর 421-এ থাকতো ফেরদৌস ভাই, যার কাছে আমি আসছিলাম। আমি খুলে বললাম, ফেরদৌস ভাই আসা পর্যন্ত উনি ওনার রুমে আমাকে থাকতে দিলেন, ভালোবেসে ফেলছিলেন। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম, না এখানে আমি থাকবো না। নেভিতে ততদিনে আমি চান্স পেয়ে গেছি। আমি ইলিয়াস আলীরে বললাম, ভাই আমি তো নেভিতে চান্স পেয়ে গেছি, চলে যাই। উনি বললেন যে ভালো করবি কিনা আমি যাই না, কিন্তু জিনিসটা আমার ভালো লাগলো না, তো আমি চলে গেলাম। এই যে ইলিয়াস আলীকে আপনি ধরে নিলেন, একটা মানুষকে বাসায় যাওয়ার পথে তুলে নিলেন, এবং সেই মানুষটার কোনো হদিস পাওয়া গেল না, কেমনে ভাই? মানে এখন আমার কাছে মনে হয় যে ধরেন সেই সময় আমি অভিমান করতে পারি, আপনার কাছ থেকে চলে যেতে পারি, এগুলোই করতাম আমি ছোটোবেলায়। এই অভিমানের একটা জায়গায় একটা মানুষ তোমাকে আশ্রয় দিয়েছিল, হ্যাঁ, এবং সেই সময় অ্যাটাচমেন্টের একটা এবং সেই সময় জসিমউদ্দিন হলের এই যে ফেরদৌস ভাই বা যারা যারা ছিল, রুমি ভাই, আফজালুর রহমান খান বাবু, আমাদের অভিনেতা খায়রুল আলম পাখি, খায়রুল ইসলাম পাখি, এরা তো সবাই দেখতো তখন। তো সেই জায়গা থেকে আপনি কল্পনা করেন, ওরা কেউ কিছু বলছে কিনা লিখছে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি যে এই মানুষটাকে আমি চিনতাম। এবং সেই মানুষটার ওয়াইফ যখন শেখ হাসিনার কাছে গেলেন, উনি বললেন যে উনি যথাসাধ্য চেষ্টা করবেন। ওনারা জানে না যে ওনার মানে মারা গেছিল কিনা, তার কবর হয়েছে কিনা। তো ওনার যে ছেলে মেয়ে, ওনারা কোন ট্রমার মধ্যে বেড়ে উঠবে বলেন? যাই হোক, মানে এই দেশে বাস করেছি হয়তো বা কিশোর চলে গিয়ে ভালো আছে কিনা আমি জানি না। 21 সালের পর থেকে তো কিশোরের সাথে আর দেখা হয়নি। বাংলাদেশটা কেমন আছে আমি মানে মাঝে মাঝে মনে হয় যে এই দেশটাও মনে হয় আমার জন্য না, মাঝে মাঝে মনে হয়। বাংলাদেশ ভালো থাক, সেটা চাই আমরা সবসময়। কারণ যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যে কোনো কারণেই হোক। পরের লাইনটা আমি যোগ করছি, না ঠিক আছে, যে কোনো কারণেই হোক। দেশ তো চাই, দেশ আমার সাথে থাকে, কারণ আমার বাবাই দেশের জন্য যুদ্ধ করছিলেন। উনি যখন ওনার পা কেটে ফেলা হয়েছিল, ডায়াবেটিস ছিল, পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছিলো, তো উনি পাটা কেটে ফেলার আগে আমাদের বলতেছিল যে পারলে কখনো ত্রিপুরা যাবেই। আমি বললাম, বাবা এত কিছু থাকতে ত্রিপুরা কেন যাবো? আপনি তো গেছেন ত্রিপুরা। হ্যাঁ, কেন? বলে ওখানে যুদ্ধ করছি, তো তো ওইখানে তোরকে আমি সব ঠিকানা দিয়ে দিব, তুই খুঁজে বের করবি। বললাম আচ্ছা। তো
তো এখন উনি যেতে চেয়েছিলেন, কিন্তু সে সময় তো আসলে পারমিট করা যায়নি, কারণ ওনার একটা পা কেটে ফেলা হয়েছে, উনি মুভমেন্ট করতে পারতেন না। তো পরবর্তীকালে উনি মারা গেছেন 2015 সালে। উনি মারা যাওয়ার পরে আমি প্রথম ত্রিপুরা গেলাম, এবং আমার ইসের মধ্যে ঘুরতেছে যে কোন জায়গায় ক্যাম্প ছিল। আমি গেলাম, আবার সেই ক্যাম্পে চোত্তাখোলা নামে একটা জায়গা আছে। এই চোত্তাখোলায় যাই আমি খুব অবাক হলাম। তারা আমাদের এই যে স্মৃতিসৌধের মতো একটা রেপ্লিকা বানিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি আছে, মুরাল আছে, ইন্দিরা গান্ধীর আছে। এবং খুব অবাক হওয়া জিনিস হচ্ছে, ওখানে অগণিত শহীদের কবর আছে। তা আমি দেখে তখন আমি চিন্তা করলাম যে এই মানুষগুলো এখানে ঘুমায় আছে, হয়তোবা তার বাবা মা আত্মীয় স্বজন কেউ জানে না যে তারা কোনো একদিন এই দেশের কারণে। তাদের কি নামগুলো আছে? না, নামগুলো নাম? নেই, অজ্ঞাতনামা কবর। কবর কিন্তু ওনারা ওইভাবে রেখে দিয়েছে। এইরকম মুক্তিযুদ্ধের শহীদদের কবর ইন্ডিয়ার আরও কয়েক জায়গায় আছেন। ধরেন মেঘালয় ক্যাম্প ছিল, ওখানে যদি কেউ যুদ্ধে মারা যেত তখন নিয়ে যেত কবর দেওয়ার জন্য ভেতরেই। ইভেন আমাদের যে 6 বীর শ্রেষ্ঠ, তার মধ্যে 2 জন বা 3 জনের কবরও বাংলাদেশের বাইরে ছিল, পরে নিয়ে আসা হয়েছে। একটা তো সবাই জানেন, মতিউর রহমানের কবর। তো সেরকম ছিল, ওইটা আমি পরে খুঁজে খুঁজে বের করছি। ইভেন বাবার সাথে সেই সময় ইন্টারমিডিয়েটে পড়ুয়া একজন ছিলেন, খুঁজে 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 সেই মানুষটাকেও বের করেছি আমি। শুনতাম যে 71 সালে উনি কী করতেন, তো কেন যাইতেন, তো উনি বলছে যে ট্রেনিং শেষে ওনাদের ছাতু খেতে দিত, সেই ছাতু খাওয়ার জন্য মাঝে মাঝে যাইতেন। আর বাবা এরকম ওই যে চালানা পয়সা থাকলেও তখন ওইটা দিতেন, ওনারা ফাঁকে বের হইতেন, পরে সিনেমা দেখতেন। এই সিনেমা দেখাটাও হচ্ছে সেই স্মৃতিতে। এবং এই হলটা আমি গিয়েছিলাম, ওইখানে এখন আর হলটা নাই, ওখানে এখন হোটেল রয়েছে, আবাসিক হোটেল। আমরা প্রোগ্রামের অনেকটা শেষের পর্যায়ে চলে আসছি। আমি এখন যে সিনেমা থেকে আমি একটু সিনেমার প্রসঙ্গে দিই, এই সিনেমার প্রসঙ্গে আমরা শেষ করে ফেলবো। আপনাকে আর আপনার আরেকটা পরিচয় আছে যে আপনি বেশ কিছুদিন যাবতীয় আপনি সিনেমার ক্রিটিক করেন, মানে সিনেমা রিলিজ পেলেই আপনি চলে যান নারায়ণগঞ্জে চলে যান। আচ্ছা, সেখানে নারায়ণগঞ্জে যাওয়ার স্মৃতি 2টা কারণে, খুব দ্রুত বলে নিই। সেটা হচ্ছে, যখন আমি টিকিট পাই না, সেই ছবিটা যদি নারায়ণগঞ্জে চলে তখন টিকিট পাবেন। ওখানে টেলিফোন করে দিলে একটা টিকিট হলেও থাকে, আমি নারায়ণগঞ্জের ছবিটা দেখে ফেলি। এটা শাহরুখ খানের ছবিও যেমন, সাকিব খানের ছবিও তেমন। ওই সিনেমার প্রসঙ্গে আসতে চাই যে আমাদের দেশের সিনেমার ভবিষ্যৎ কি? আমি আসলে আশাবাদী মানুষ, কিন্তু সিনেমার পরিসংখ্যান আশাবাদী হতে দেয় না। ধরেন আগে একসময় 400-500 সিনেমা হল ছিল, সেটা 100-র কাছাকাছি চলে আসছে। এবং এর মধ্যে একটা কিসিম হয়েছে। কিসিমটা কি? ধরেন আপনি এই ঈদের আগে ছাড়া বা ঈদের 2 সিজন ছাড়া বাকিটা সময় এটা মিলনায়তন, বাকিটা সময় এটা হচ্ছে আলু পটল এগুলো রাখার জন্য ব্যবস্থা থাকে। এরপরে এই 2 ঈদে এটা সিনেমা হল হিসেবে ব্যবহৃত হয়। এই রেকর্ডও এখন বাংলাদেশে আছে। ঠিক পাশাপাশি এখানে সিনেপ্লেক্স, সমালোচনা করছি না, গড়ে উঠেছে। তো মধুমিতায় আপনি গেলে আপনাকে 110 টাকায় সর্বোচ্চ সুবিধায় আপনি সিনেমা দেখতে পারেন, কিন্তু সিনেপ্লেক্সে গেলে সেখানে 350 বা 400 টাকার কমে না। কিন্তু সিনেপ্লেক্স তো মানুষ সিনেমা দেখছে, কিন্তু একই সাথে একটু সামর্থ্যবান সেখানে একেবারে মুটে মজুর, তারা কুলি, দেখতে রিক্সাওয়ালা এরা দেখতে যায় কিনা। কিন্তু আগে সিনেমা হলগুলো ছিল সবার। সবার না হলে তো আসলে সিনেমা সার্বজনীন হয়ে উঠবে না। সেটা একটা। 2 নম্বর হচ্ছে, আমাদের একটি বড় অংশ ছিল সিনেমা করতেন না, বাইরের দেশের ছবি, বাইরের দেশের কাহিনী, মারদাঙ্গা, প্রচলিত ছবি ছিল এরকম, আমাদের গল্প ছিল না। কিন্তু এই এফডিসি জহির রায়হানকে পয়দা করেছে, আমজাদ হোসেনকে পয়দা করেছে, মহিউদ্দিন শাকের বা নিয়ামত সাহেবদের সূর্য দিগল বাড়ি এখান থেকে আসছে, অথবা সেই পেনশনের মতো ছবি আসছে। সেটা মাসুদ রানা হোক, এপার ওপার হোক, কুয়াশা হোক, এই ছবি এখান থেকে হয়েছে। কিন্তু তারাই আবার একসময় ডুবে গেল নগ্ন ছবি করার দায়ে। দুটোই বাস্তবতা। মানুষ মুখ ফিরিয়ে নিল।
নেওয়ার পরে এখন যেটি হয়েছে 2 ঈদ ছাড়া না, দুই ঈদে তো আমার দেখা যায় যে আসলে দুই ঈদ ছাড়া কোনো সিনেমা হয় না। আপনার দুই ঈদেও দেখা যায় যে ওই সাকিব নির্ভর। সাকিব খানকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? দেখছেন তো, তার সব সিনেমা তো দেখেন, যেহেতু আপনি সিনেমার ক্রিটিক, আপনি দেখতে হয়। অন্তত গত 5 বা 7 বছরে হুম। বা আরেকটু আগে এসে তার সব ছবিই দেখি। কি তাকে আপনার মানে মূল্যায়নটা কি আপনার দৃষ্টিতে? আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমার মনে থাকার মতো, আমার মনে রাখার মতো কোনো ছবি সাকিব খান করেছেন এটা আমি বলতে পারবো না। তাহলে বাংলাদেশের আপনি কাকে আপনি মানে টপে রাখবেন, যে অভিনয় গুণ বা সব কিছু গুণে 1 নম্বরে আছে, এরকম কাকে বলবেন? এই মুহূর্তে আমি এটা রাখতে চাচ্ছি না, রেদার দ্যান মানে কেউ তো একটু নিশ্চয়ই আছে যে হয় এর চেয়ে ও একটু বেটার, বা ধরেন কেউই পারে না, বুঝলাম, কিন্তু একজন তো একটু এগিয়ে থাকবে। সেটা তো আবার ওই যে যদি কেউ থাকে তাহলে ওইটা আবার সাকিব খানই, দুটোই সমান সত্য। আমি ভালোবাসি না এর মানে এই না যে উনি নাই, উনি আছেন। এই যে হাওয়া রোহিত, এই সিনেমাগুলো আপনি দেখেননি? এটা হচ্ছে আমার বিশ্লেষণে এগুলোর সমালোচনা আমি লিখছি। আমরা একটু বাংলাদেশের শুনতে চাই। ছবির বাক বদল হচ্ছে। এই বাক বদলে ডিফারেন্ট যে ল্যাঙ্গুয়েজ, ভিন্নধর্মী ভাষা, যে ছবি মানেই নায়ক নায়িকা নির্ভর না, ছবি মানেই আইটেম সং না, ছবি মানেই ভিলেনের সাথে মারামারি না, ছবি মানেই চৌধুরী সাহেব না, মানে দেহ পাবি তো মন পাবি না, এগুলো না ছবি। ছবি হইতে হবে হাওয়ার মতো, ছবি হইতে হবে রইদের মতো, ছবি হইতে হবে প্রেসার কুকারের মতো, ইভেন দামাল। কখনো কি আপনি এই ছবি ভাবতে পারছেন এটা দামাল করছে? রায়হান রাফির সাথে আমার দা কুমড়া সম্পর্ক জিজ্ঞেস করেন, সে কখনোই আমাকে পছন্দ করে না, এখনও করে না। কিন্তু স্বাধীন বাংলা আইডিয়াটা দেখেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এখানে স্বাধীন বাংলা যে ফুটবল দল, ওই দলের যে একজন মানুষ, সেই মানুষটা এসে নারী ফুটবল দলের কাছে তাদের 71-এর সেই অনুপ্রেরণার গল্পটা বলছে। আর সেই অনুপ্রেরণার গল্প শুনে নারী ফুটবল দল পরে যে খেলাটা হয়েছে সেই খেলা জিতছে। না, এটা ভেরি গুড কনসেপশন। শুধু কনসেপ্ট না, শেষে হারা যাবে না, পেনাল্টি হয়েছে। ওই পেনাল্টি ঠেকানোর জন্য ওই ছেলেটা মনে করতেছে যে আমার বোনটাকে তো ধরে নিয়ে গেছে হিন্দু, আমার মা বাবা তো মেরে ফেলছে, আমার তোর কিছু নাই, আমি বুক চিতায় দাঁড়াই। সিনেমাটিক জিনিস, কিন্তু এই যে এর ব্যবহারটা, সেই ব্যবহারটা তো করতে পারছে, এই ডিফারেন্ট জায়গায় যাচ্ছে, যাবে, এটা আমি বিশ্বাস করি। এটা যাবে, এবং আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের ক্রিকেট টিম যেমনভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে একদম মানে অস্ট্রেলিয়াকে কুপকাত করে যেভাবে বুক চিতিয়ে দাঁড়ানো যেটাকে বলে, এটা যে করলো, ফিল্মও এভাবে যাবে। আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। আমাদের স্পন্সর হচ্ছে সিভিক রয়্যাল রিসোর্টস, তাদের একটা সৌজন্য গিফট আছে, গিফটটা আপনাকে দিতে চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং আমি খুশি এই কারণে যে আমি পাশ করেছি। আপনি পাশ করেছেন, এবং দর্শকদের, আমাদের চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতে চান, 30 সেকেন্ড বলতে পারেন। পাশ করেছি এই অর্থে যেটা 34 নম্বর যদি পর্ব হয়, 33-এ পাশ, আমি পাশ করেছি। আর চ্যানেলসের দর্শকদের বলি যে ভালোবাসা নিয়েন, ভালো থাকুন সবসময়, এবং বাংলাদেশকে ভালোবাসুন। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, যেভাবেই হোক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেটা যেভাবেই হোক। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন। সিভিক রয়্যাল রিসোর্ট প্রেজেন্টস এই অনুষ্ঠানটির সাথে আপনারা আছেন, থাকবেন, এই আশা করি, প্রত্যাশা করি। সামনের পর্বে আমরা আবার হাজির হব আরও একজন গুণী মানুষের সাথে। সেই পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।